নমস্কার, শুভ সন্ধ্যা। রিং দ্য বেল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 21 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 শব্দটি আমাদের কাছে নিছক একটি সংখ্যা নয়। 21 আমাদের অহংকার, 21 আমাদের গর্ব। আর 21কে 21-এর মতো করে পাওয়ার জন্য যে দীর্ঘ সংগ্রাম, যে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল তা সবারই জানা। বাংলাদেশে যে এই 21 ফেব্রুয়ারি ভাষা দিবসকে তারা সেই বাংলা ভাষার জন্য তারা যে তাদের নিজস্ব যে আত্মত্যাগ, সেই দিনটাকে নিজের মতো করে পাওয়ার জন্য তাদের সবার মধ্যে যে লড়াই হয়েছিল, তার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি যাই বলি, তারই রূপ হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা শুধু একমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ না, গোটা বিশ্বে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে এখন আমাদের কাছে পরিচিত। আজকের এই সন্ধ্যায়, এই 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায়, আজকে আমরা অমর 21 নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের স্টুডিওতে সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক অমিত ভৌমিক। গুড মর্নিং, নমস্কার। নমস্কার। আর রয়েছেন রাজ্যের অন্যতম বাচিক শিল্পী শাওলি রায়। নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা সন্ধ্যায় এখানে রয়েছি, তো আজকে আমরা সবাই জানি আজকে অমর 21, তো সে ব্যাপারে নতুন করে বলার কোনো অবকাশই নেই, কারণ আজকের দিনটি আমাদের কাছে একটা গর্বের দিন, ঐতিহ্যের দিন। তো সেভাবে প্রথম শাওলির কাছেই যাব। আমরা শুরুটা 21-এর একটি কবিতা দিয়ে শুরু করব। ঠিক আছে। আমার প্রথম নিবেদন ইকবাল আজিজের লেখা কবিতা 21 আমার সকল আকাশ। 21 আমার সকল আকাশ, 21 জাতির আশা। 21-এর দিনে বাঙালি জাতির স্বপ্ন ভালোবাসা। 21-এর দিনে সারা দেশ জুড়ে শুধুই বাংলা ভাষা। 21 আমার সকল আকাশ, 21 জাতির আশা। এমন দেশটি একটিও নেই এ জগৎ মাঝে, ভাষার জন্য রক্ত দিয়েছে সকাল ও সাঁঝে। বাংলা ভাষার প্রতিটি শব্দ এই বুকে যে বাজে, এমন দেশটি একটিও নেই হে জগৎ মাঝে। এই ভাষা জানি গর্ব আমার, এই ভাষা জানি দেশ। এই ভাষা নিয়ে রফিক সালাম বরকত নিঃশেষ। তাদের রক্ত এনে দিল আজ স্বাধীন বাংলাদেশ। এই ভাষা জানি গর্ব আমার, এই ভাষা জানি দেশ। পৃথিবীর বুকে যত ভাষা আছে, বাংলা সবার সেরা। বাংলা ভাষার সব অক্ষর সেনা দিয়ে যেন ঘেরা। এই ভাষা নিয়ে সাঁঝের বেলা আবার ঘরেতে ফেরা। পৃথিবীর বুকে যত ভাষা আছে, বাংলা সবার সেরা। 21 আমার স্বপ্নের কথা, 21 আমার ভাই, 21 আমার একটি বোন, 21 আমার সাই। নজরুল হয়ে লালনের দেশে তাই আমি ছুটে যাই। 21 আমার স্বপ্নের কথা, 21 আমার ভাই। বাহ, সত্যি 21-এর এই কবিতাগুলো শুনলে এমনিতেই বাংলা ভাষা হিসেবে আমাদের একটা, কি বলবো, বাংলা ভাষা যেখানে সেখানে আমাদের একটা দুর্বলতা তো অবশ্যই রয়েছে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। সেটা যে কোনো জাতির ক্ষেত্রেই তার কাছে সেই মাতৃভাষার মাতৃদুগ্ধের সমান। আর এই ধরনের কবিতাগুলো যখন আমরা শুনি বা পড়ি, শাওলি, আমার মনে হয় অদ্ভুতভাবেই একটা আমরা তাগিদ ফিল করি সেই নিজের ভাষাটাকে, নিজের দেশটাকে আরও
আমরা যা জানি না সেটাকে আরো অনেক বেশি করে জানার জন্য আমাদের মধ্যে একটা তাগিদ তৈরি হয়। দিদি, কেননা এই একমাত্র বাংলা ভাষা যার জন্য এত এত লোক ভাষা আন্দোলনে যোগদান করে তাদের আত্মবলিদান দিয়েছেন, তাই আমি শুরুতে কিছু বলিনি, এই কবিতাটা দিয়ে আমার মনের ভাব আমি ব্যক্ত করতে চেয়েছি। তার সাথে অবশ্যই আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সমস্ত অংশের সকল মানুষকে আমার এই ভাষার প্রতি শ্রদ্ধা জানাই, এবং যে সমস্ত শহীদরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এবার অমিতদার কাছে জানবো যে আজকে সকালবেলা থেকেই, আজকে না কালকে রাত্রি 12টার পর থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমরা ভীষণ নানা রকম পোস্ট দেখতে পাচ্ছিলাম। অমর 21, বা যেটা হয় যে 21 শুধু সংখ্যা নয়, 21 আমার গর্ব, বা কেউ বলছিল যে বারবার ফিরে আসতে চাই বাংলায় কথা বলার জন্য, বাংলায় গান গাইবার জন্য। এই যে 21 নিয়ে আমাদের মধ্যে একটা, আমি বলবো কি বলবো, উত্তেজনা বলি, উন্মাদনা বলি, যাই বলি, 21-এ যাকে আমরা একদম মাদল। তো এই আমাদের এই জায়গাটাকে দাঁড়িয়ে অমিতদা, 21-এর প্রেক্ষাপটটা তুমি যদি একটু বলো। অনেক অনেক ধন্যবাদ সর্বানিধিকে, এবং সেই সঙ্গে নিউজ ভ্যানগার্ডকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সময়ে অমর 21কে নিয়ে এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। বারবার যে শব্দটি উচ্চারিত হচ্ছে, গতকালকে থেকে তুমি বলছিলে যে 21, তা আমার কখনো কখনো মনে হয় 21 এখন একটি উদযাপনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কথাটি অন্যভাবে নেবার কোনো কারণ নেই, এ কারণে বলছি 21 মনে হয় আমার কাছে 21-এর যে গৌরব, সে গৌরবটি যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, 21 একটা সেলিব্রেশনের একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এই শুধুমাত্র নিছক কয়েকটি কবিতা বলা, কয়েকটি গান গাওয়া, তা তো নয় 21 তো একটি আত্মত্যাগের ইতিহাস, যে কথাটি তুমি বলছিলে। আমি শুনছিলাম সকালবেলা একজন গান করছিলেন, হ্যাঁ, আমার ভাইয়ের রক্তে রাঙানো, একদম। সঞ্চালক জিজ্ঞেস করছেন গানটি কার লেখা, তিনি বলতে পারছেন না। আব্দুল গফফার চৌধুরীর লেখা এই গানটি 21-এর প্রথম গান। 21-এর ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিন্তু জানছি না, আমাদের আগামী প্রজন্ম জানছে না। এই জায়গায় দাঁড়িয়ে যে রিং দ্য বেল, ওই জায়গায় কিন্তু ঘন্টিটা নাড়তে হবে। ঘন্টিটা যদি ওই জায়গায় নাড়তে না পারি, তাহলে 21 কিন্তু নিছক আর 10টি পার্বণের মতোই কিন্তু পার্বণেই থেকে যাবে, মানে উদযাপনের মতো করেই উদযাপন হবে। তার থেকে আমরা নিগুড় অর্থটা জানতে পারবো না, ব্যাপারটা সেই জায়গায় যেতে পারবো না। কারণ আমরা দেখি বাংলাদেশ 21 এমন একটি পর্যায়, সবাই বলে যে 1948 সালে যে 21-এর মানে উদ্ভব বা 21-এর সৃষ্টি 48 সালে, কিন্তু আমরা দেখি 1947 সালে এই চক্রান্তটি কিন্তু বহু বহু আগে থেকে। 1947 সালের 17ই মে, হ্যাঁ, তোমার হায়দ্রাবাদে একটি উর্দু সম্মেলন হয়েছিল। সেখানে মুসলিম লীগের নেতা চৌধুরী আলিকুজ্জামান তিনি বলেছিলেন যে রাষ্ট্রটি তৈরি হবে পাকিস্তান, তার ভাষা হবে উর্দু। এবং 48 এবং আমরা 47-এ দেখি, 47-এর 3রা জুন মাউন্ট ব্যাটেন ভারত ভাগ করলেন, দেশ ভাগ হলো, এবং ভাবি পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, ভাবিরা পাকিস্তানের রাষ্ট্র, সেখানে প্রাবন্ধিক আব্দুল হক তিনি লিখছেন যে ভাবি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা। কিন্তু আমরা দেখছি তৎকালীন সময় দাঁড়িয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তিনি প্রতিবাদ জানাচ্ছেন, বললেন না, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া দরকার উর্দু। এগুলি আমি আগের প্রেক্ষাপটগুলি বললাম এ কারণে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা যখন ভাগ হয়েছিল, একটি হিন্দু রাষ্ট্র হবে, একটি মুসলিম রাষ্ট্র হবে। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমরা খুব ভালো থাকব। আমরা যখন বিভাজন হয়, তখন যারা বিভাজন তৈরি করেন তারা মনে করেন, মানে সেই রাজনৈতিক ধুরন্ধররা মনে করেন, কিছু স্বার্থান্বেষী মানুষের মাথায় যদি একটু তাদের স্বার্থের লেশ ঢুকিয়ে দেওয়া যায় আপাতভাবে, তাই হয়েছিল। মানুষ ভেবেছিলেন, বাঙালিরা ভেবেছিলেন, হিন্দু অংশের বাঙালিরা ভেবেছিলেন আমরা ভালো থাকব, মুসলিম অংশের মানুষেরা ভেবেছিলেন আমরা ভালো থাকব। কিন্তু বাস্তবে কি দেখা গেল, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব অনেক দূরত্ব। দুটি প্রদেশের যে ভিন্নতা, খাদ্যাভাস মানে শুধু দূরত্ব না, সম্পূর্ণ ক্ষেত্রেই বিভাজন বা দূরত্ব একদম অনেক তৈরি হয়েছে। এবং
পরে যখন বুঝতে পারলো সে বিভাজনটি শুধুমাত্র হয়েছিল একটি জাতিগত ভিত্তিতে, কিন্তু আমরা যদি পশ্চিম পাকিস্তানের কৃষ্টিকে গ্রহণ করি তাহলে আমাদের খাদ্যাভ্যাস মিলছে না, আমাদের কথা বলতে পারছি না। আমার মনে পড়ে তৎকালীন সময়ে সেই সময় আচার আচরণ, ওদের সংস্কৃতি, কৃষ্টি কিছুই মিলছে না। হ্যাঁ, আব্দুল লতিফের একটি বিখ্যাত গান সে সময় প্রচলিত ছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা লইতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। যখন মানুষ বুঝতে পারলেন যে এই পরিণতি হচ্ছে, এই পরিণতিতে সেই সময় দাঁড়িয়ে আজকে আমরা, শাওলি বলছিল একটু আগে যে আমরা ভাষা শহীদদের স্মরণ করি, সালাম বরকত জব্বরদের কথা উচ্চারণ করি, কিন্তু আরো একটি নাম আজকে কিন্তু সেভাবে উচ্চারিত হচ্ছে না। সে নামটি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। তিনি ধীরেন্দ্রনাথ দত্ত, ভাষা সেনানী। 1948 সালের 25শে মার্চ গণপরিষদে তিনি দাবি উত্থাপন করলেন যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা। তিনি মানে বাঙালির সন্তান হিসেবে তার নামটি আমরা সগৌরবে উচ্চারণ করি। তিনি যখন এই দাবিটি উত্থাপন করলেন, তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তিনি সঙ্গে সঙ্গে তার নাকচ করে দিলেন, বলে হবে না, 10 কোটি মুসলমানের ভাষা হবে উর্দু। কিন্তু তিনি যে ঘোষণা দিলেন লিয়াকত আলী খান, কিসের ভিত্তিতে তার এই ঘোষণাটি ছিল? তিনি কিন্তু তৎকালীন সময়ের যে ছাত্র সমাজ, তৎকালীন সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি, কারোর কাছ থেকে তিনি কোনো মতামত গ্রহণ করেননি, কারোর কাছ থেকে তিনি কোনো ভোটাভুটি গ্রহণ করেননি। তিনি নিজেই নিছক একটি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে 10 কোটি মুসলমানের ভাষা হবে উর্দু ভাষা। এবং আমরা দেখি এই যে উচ্চারণ, তার এই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু মানুষের মধ্যে ধীরে 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 করে একটা প্রতিবাদের বহ্নি শিখা একটা জ্বলছিল। কিন্তু 48-এর পরবর্তী পর্যায়ে কিন্তু সেভাবে করে ভাষা আন্দোলন বা মানুষের প্রতিবাদ কিন্তু আগায়নি, অগ্রসর হয়নি। কিন্তু 1951 সাল 52 ভাষা আন্দোলনের একদম ঠিক আগের বছর 1951 জানুয়ারি মাস ঢাকা এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। এবং খাজা নাজিমুদ্দিন তিনি যখন ঘোষণা দিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তানের, সেই সময় কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় যারা ছিলেন, বিশেষ করে ছাত্র যুবকরা, তারা উত্তাল হয়ে ওঠে। তারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই বর্বরচিত ঘোষণা, এই একনায়কতান্ত্রিক চিন্তাধারা মনোভাব। খাজা নাজিমুদ্দিনের এই ঘোষণার অব্যবহিত পরপরই আমরা দেখছি গোটা পূর্ব পাকিস্তান জুড়ে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, যুবক অংশের মানুষ, বুদ্ধিজীবী সম্প্রদায় সকলে কিন্তু মায়ের ভাষার জন্য সোচ্চার হয়ে যাচ্ছিল। কারণ তারা বুঝতে পারছিল এই ভাষাটি কেড়ে নেবার জন্য একটি গভীর ষড়যন্ত্র। এবং 52 ফেব্রুয়ারিতে যখন 144 ধারা ভাঙার কথা ছিল না প্রথম অবস্থায়, কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি বাধ্য করে তাদেরকে 144 ধারা, এরা কিন্তু শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে মেটাতে চেয়েছিল, মিছিল করেছিল। কিন্তু তাদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ নেমে এসেছিল, এই বর্বরচিত আক্রমণ কিন্তু এই 21-এর এই উন্মাদনা কিন্তু পরবর্তীকালে আমরা দেখি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছে। যদিও সে সময়টি 72, কিন্তু 21-এর আন্দোলন 52, কিন্তু 21-এর চেতনাই কিন্তু সেই বিজয়ে ওদের 21-এর চেতনাই কিন্তু মানে জারিত করেছে। এবং শুধু একটি 21 শুধুমাত্র বাংলা পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দেয়নি। আমার মনে হয় পৃথিবীর সমস্ত অংশের মুক্তিকামী মানুষের কাছে 21 একটি জাগ্রত চেতনা। এবং এই যে আমার পার্শ্ববর্তী বরাক উপত্যকা শিলচরে যে 19শে মে যে ভাষা দিবসটি পালিত হয়, তার নেপথ্যেও কিন্তু 21-এর মাতন, 21-এর চেতনা। তাই 21 আমাদের কাছে একটি শুধুমাত্র নিছক একটি দিন নয়, যে কথাটি বললেন, বাঙালির স্বাতন্ত্র্য নির্মাণে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণে। আর সবচাইতে যেটা এই মুহূর্তে যেটা মানে না বললেই না হয়, দেখো এই 21কে নিয়ে এই বৃহত্তর আন্দোলনের ফল কিন্তু আজকে 21 শুধু বাঙালির যে মাতৃভাষা দিবস তা নয়, 21 এখন আন্তর্জাতিক স্তরে মাতৃভাষা। সেটা তো একটা অহংকার, সেটা শুরু হয়েছিল কিন্তু বাঙালিদের এই আন্দোলন থেকে। এটা কিন্তু একটা আমাদের কাছে মানে অহংকারের ব্যাপার। এবং আমরা ত্রিপুরাবাসী আরেকটি বিষয়ে অহংকার করতে পারি,
21 তখনও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেনি, কিন্তু আমার রাজ্যে এই দিনটি কিন্তু উদযাপিত হয়েছে। আমার রাজ্যে 19শে মে উদযাপিত হয়েছে, এবং যার কথা না বললে সত্যের অপলাপ হবে, যিনি এ রাজ্যে 21-এর চেতনায় চেতনায়িত করেছেন তিনি প্রয়াত কবিমন্ত্রী অনিল সরকার। তার উদ্যোগেই কিন্তু এটা সম্ভব ত্রিপুরা রাজ্যে প্রথম এই 21-এর চেতনায় উদ্বুদ্ধ এবং হয়। সত্যি এই মানে আমাদের প্রয়াত মন্ত্রী অনিল সরকার মহোদয়ের কথাটা মনে করাতে আবার মানে সত্যি ওনাকে নমস্য ব্যক্তি, এবং আবারও ওনাকে আমরা বিনম্র চিত্তে স্মরণ করছি। এটা তো ঠিক যে উনি যদি সেই ধারাটা এখানে শুরু না করতেন, তাহলে ত্রিপুরায় যে এই যে 21 নিয়ে ত্রিপুরার মধ্যে যে একটা আমরা উৎসব বলো, আজকে কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় সেই হলগুলো বলো বা বিভিন্ন সব জায়গাতে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু ওখান থেকেই শুরু হয়েছিল। এবং আমি পরবর্তী পর্যায়ে বলবো যে এই 21 এই বাংলা 52তেই কিন্তু থেমে থাকেনি এই আন্দোলন, যেটা রাষ্ট্রের জন্ম দিয়েছে পরের বিষয়, কিন্তু 52-র এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করবার জন্য যে কত বারে বারে করে আঘাত আনা হয়েছে, বারবার করে সংশোধনী প্রস্তাব পেশ করা হয়েছে, মানে বাঙালির অধিকারকে নাকচ করবার জন্য 20টি বছর ধরে যে কি অত্যাচার করা হয়েছে সেই প্রসঙ্গটা আমি তুলব। সেটা তো কোনো মতেই ওনাদের কাছে কাম্য ছিল না এই ব্যাপারটা আসুক, কিন্তু সেই ব্যাপারটা আনার জন্য এটা তো ঠিক যে বাংলার বিশেষ করে বাংলাদেশের এই শত কোটি কোটি সন্তান ওরা যেভাবে নিজের প্রাণ বলি দিয়েছে, অনেক মায়ের কোল ফাঁকা হয়ে গেছে। এই ধরনেরই কবিতা আবার শাওলির কাছে একটা শুনি। এবারে আমার নিবেদনে জামাল উদ্দিনের লেখা কবিতা 21-এর কবিতা। তখন আকাশের উঁচু আলিশায় ঝড়ে ভেজা এক কাকের মতন প্রহর ছিময়। সেদিনের কথা ভুলিনি, কি করে ভুলি? রোদে তেতে ওঠা রমনার পথে ঘূর্ণি হাওয়া, বটের শীতল ছায়ায় ছায়ায় দমকা হাওয়া, রক্ত মিছিল, বুলেটের মুখে কচি তাজা প্রাণ বিলীন হলো, বেলুনের মতো ফুসফুসগুলো সব চুপসে গেল। কৃষ্ণচূড়ার কচি কচি ডাল ভেঙে একেবারে খান খান, ঝুরঝুর লাল পলাশ ঝরে, অশ্বত্থ পাতা ঊর্ধ্বমুখী ব্যথায় কাঁপে। এ কথা যখন ছড়িয়ে পড়ল দমকা বাতাসে, শহরে শহরে প্রতিবন্দরে খেতে ও খামারে উল্কার মতো ছড়িয়ে পড়ল ফাটা বাংলার নিভৃত কোণে। শোনো আজ শোনো, কে আছো তোমরা রমনার পথ পিছল হলো, কি এক ব্যথায় মুখ হয়ে গেল লোকগুলো সব। তারপর সেই জল ভরা চোখ দুই হাতে মুছে চকমকি ঢাকা আগুন জেলে আকাশ ফাটানো হাঁক দিয়ে গেল, শোধ চাই, এর শোধ চাই। শ্রাবণে আকাশে কত জল আছে, তার বেশি জল আমার মায়ের চোখে। চৈতি হাওয়ার কত কথা জমা, তার বেশি কথা তো আমার মায়ের বুকে। মায়ের বুকের রুদ্ধ সে কথায় প্রাণ দাও, আজ প্রাণ দাও। ঝড়ের ডানায় ঝাপটা মেরে দুলতে থাকুক মুক্ত কথারা, নির্ভয়ে তারা আশ্বাস দিক তোমার আমার সবার মনে। নির্ভয়ে তারা আশ্বাস দিক। অসাধারণ কবিতা, এবং প্রত্যেকটা শব্দ মনে হচ্ছিল কোথায় গিয়ে যেন ধাক্কা দিচ্ছিল। প্রত্যেকটা শব্দ এত জাগ্রত, আর বিশেষ করে এই যে তাজা কচি প্রাণগুলো বুলেটের আঘাতে নুয়ে গেল বা ফুসফুস
বেলুনটার মতো চুপসে গেল, এই কথাগুলো অমিতা আমরা যদি একটু গভীরভাবে ভাবি, তুমি ভাবো সেই সময়টাকে যদি আমরা ভাবি, সেই সময়ের যে পরিবেশটা, এই কথাগুলোর সাথে এখনও আমরা বর্তমান সমাজে এরকম নানা ধরনের ঘটনাই আমরা দেখতে পাই বা শুনতে পাই। কিন্তু যে কোনো একটা ভালো কাজের জন্য এই যে অসংখ্য বলিদান, অসংখ্য প্রাণের বলিদান, সেটা বোধহয় বিফলে যায় না যখন সেই ভালো কাজটা আমাদের সামনে চলে আসে। এবং তাদের সৃষ্টির মধ্যে একটি মানে এত প্রাণময়তা, তার একটি কারণ আমার মনে হয় ওরা ফিল করেছে ব্যাপারটি, এত কাছ থেকে দেখেছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা যারা এখানে থাকি আমাদের কিন্তু ভাষার জন্য তেমন কোনো বেগ পেতে হয়নি। একদমই ঠিক। বরাক উপত্যকার মানুষ ওনারা জানেন যে কি ধরনের বেগ ওনাদেরকে পেতে হয়েছে। রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। একদম একদম। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ জানেন এই বাংলা ভাষাটিকে মর্যাদার আসনে জায়গা করে দিতে তাদের কতটা কষ্ট করতে হয়েছিল। এটি একটি দৃপ্ত অর্জন। এ কারণে আমার মনে হয় তাদের মধ্যে অসম্ভব বেশি, তাদের লেখাগুলির মধ্যে না সেটাই এত বেশি প্রাণবন্ত। আমরা তো সেটা তো অমিতা কিন্তু একদম ঠিক কথাটা বললে, আমরা কিন্তু বই পড়লাম বা হয়তো বাংলাদেশের কোনো কাহিনী পড়লাম বা টিভির কারণে এখন বিভিন্ন সিনেমা বা নাটকে আমরা বাংলাদেশের এই কাহিনীগুলো দেখতে পারি, কিন্তু দেখে আমাদের এতটা মনে হচ্ছে। কিন্তু যারা সেটা প্রকৃত অর্থে ভুক্তভোগী আমরা যদি বলি, তাদের মনোভাব, তাদের ফিলটা কি হবে না। আমার মনে পড়ছে ভ্যানগার্ডি একটি অনুষ্ঠানে বাংলাদেশে একজন শিল্পী এসেছিলেন, কি নামটা ওর, গানের শিল্পী, তুমিও বসেছিলে, মানে সে আজহার, মানে সে গান গাইতে পারছিল না, সে কাঁদছিল। এই যে ফিলটা আসলে তারা ওইভাবে দেখেছে, বা তাদের পূর্বসূরীদের কাছ থেকে এখনো বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে শহীদ বেদি, কালকে রাত থেকে এটি শুধুমাত্র যে ঢাকায় তা নয়, প্রত্যেকটি মোড়ে মোড়ে আজকের মানে যে শিশু জন্ম নিয়েছে সবে 2 বছর হলো, তার মধ্যেও কিন্তু একটি 21-এর চেতনা, হ্যাঁ, একটি স্বাধীন সার্বভৌম আজকে যতই তারা ডিজিটাল বাংলাদেশের কথা বলুক, এটা তাদের ঐতিহ্যে একদম, এটা তাদের ঐতিহ্য। এই 21টা বাংলাদেশের লোকদের কাছে এটা একটা ঐতিহ্যে পর্যবসিত হয়েছে। যেটা বারবার বলছো না দিদি, যে কবিতাগুলোর মধ্যে এরকম কিছু, আসলে সত্যি কথাই যেটা তুমি বলছিলে, এগুলো আসলে কোনো আলাদা আলাদা কোনো এই ধরনের শব্দ নয় না, আমি সেটাই বলছি, মানে রক্ত জলের একদম বর্ণমালার নিছক একটা ইতিহাস গাঁথা। একদম একদম। তুমি দেখো যে কবিতা মানে আমরা ভাবি কি কবিতায় কিছু ভালো ভালো শব্দ, ভালো ভালো কঠিন কঠিন কথা সারিবদ্ধভাবে লিপিবদ্ধভাবে থাকবে, যেটা হয় ছন্দমাখা একদম। কিন্তু 21-এর কবিতা তুমি যখন পড়বে দেখবে সেখানে এত বেশি কি বলবো সহজ সরল কথাগুলো, কিন্তু কোথায় যেন আমাদেরকে মানে ধাক্কা দিচ্ছে। মানে আমি একজনকে পেয়েছিলাম, উনি খেলাঘর কমিটির, কেন্দ্রীয় কমিটির, উনি একটা মানে বর্ষিয়ান ব্যক্তিত্ব পদে রয়েছেন, মহিলা সভানেত্রী। তো ওনার যখন একটি ঘটনা আমি শুনলাম, উনি দেখছি বাংলাদেশে বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছেন। আমি দেখলাম ওনার কাছ থেকে শোনা, ওনার যেদিন বিয়ে হয়েছে, বিয়ের রাতে, বাসর ঘরের রাতে স্বামী আসেননি। এটি কোনো গল্প নয়, সত্যি ঘটনা। স্বামী গেছেন সেই যুদ্ধে ভাষার জন্য, এবং বিয়ের পরের দিন স্বামীর লাশ এসেছে, এবং এই লাশ দেখে উনি বাড়ি থেকে বেরোলেন, বলেন যার জন্য, যে ভাষার জন্য আমার স্বামী প্রাণ দিয়েছেন, আমি সে দেশ গড়বার জন্যই, এখনো তিনি, তার বয়স এখন নিয়ার অ্যাবাউট 65 হবে, এখনো তিনি দেখছি আমি বললাম আর সেদিন থেকে আর ঘরে ফিরিনি। মানে এই মানুষগুলোকে দেখে, এই যে ব্যাপারগুলো, কাজেই ওনাদের কাছে এটা একটা অন্যরকম। আমরা হয়তো আজকে দিনটা আমাদের মতো করে মাতৃভাষা বা বাংলা ভাষা নিয়ে আমাদের ভালো লাগার দিক, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ওটা নিয়ে করছি, কিন্তু ওনাদের অনুভূতির জায়গাটা সম্পূর্ণ আলাদা, এবং অনুভূতির জায়গাটা তো অবশ্যই আলাদা। অমিতা, আমাদের সময় শেষ, ছোট্ট করে আরেকটা প্রশ্ন করছি, একদম সংক্ষিপ্তে তুমি বলবে যে এই যে বাংলাদেশের ভাষা আন্দোলন আর বিজয় দিবস, এই দুটোকে কিভাবে তুমি রিলেট করবে? দেখো, আমি আগেই বলেছিলাম যে ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধের বীজ প্রথিত রয়েছে, এবং আমরা দেখি যে 52 এই যে ভাষা আন্দোলনের পরে 10 এপ্রিল গণপরিষদে মুসলিম লীগ সদস্য নূর আহমেদ তিনি দাবি জানিয়েছিলেন
যাতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু পীরজাদা আব্দুল সত্তার তিনি একটি সংশোধনী প্রস্তাব আনলেন, বলেন এটি এখনোই কার্যকর করবার সময় আসেনি, হ্যাঁ আরো 20 বছর পর ভেবে দেখা যাবে। চিন্তা করে দেখো মানে কতটা সুচতুরভাবে আরো 20টি বছর পার করে দেওয়া হলো। 54 সালে প্রস্তাবটি পাশ হয়, তখনও কিন্তু বাংলা ভাষা মর্যাদা লাভ করেনি। এবং 1962-তে আবার যখন গণপরিষদে সেই সংশোধনী প্রস্তাব আসে, তখনও বিষয়টি বিবেচনাধীন। তখন দেখা যাচ্ছে 1972 সালে যখন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হলো এবং বাংলাদেশের সংবিধান হলো, সেই সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার সম্মান দেয়া হলো। তাহলে শুরুটা হলো 47, শেষ হলো গিয়ে 72। তাহলে এর সঙ্গে বাংলাদেশের এই মানে 21-এর চেতনাই কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছিল। তা আমার একটি কথাই থাকবে, 21-এর এই চেতনা যাতে, 21-এর এই ইতিহাস যাতে আরো বেশি করে আমরা আগামী প্রজন্মের কাছে জানাতে পারি। আমাদের কাছে এটাই থাকবে আজকের দিনে। না হলে 21 শুধুমাত্র একটি উদযাপনের দিন হিসেবে নয়, 21 যেন সত্যিকার অর্থেই 21-এর মতো করে আমরা পাই, সেই প্রতিজ্ঞাই আমাদের নিতে হবে। যেতে যেতে জাস্ট 2টো লাইন শুনবো আমরা শাওলির কাছে 21-এর, দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। ঠিক আছে। যে 21-এর চেতনা নিয়ে যিনি যার লেখনী প্রথম উচ্চারিত হয়েছিল, সেই মাহবুব আল আলম চৌধুরীর লেখা 21-এর প্রথম কবিতা। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের চাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিনই তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার হাজার ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। বাহ, তাহলে আজকের মতো আমাদের এই রিং দ্য বেল অনুষ্ঠানে অমর 21-এর যে কবিতা বা কথা ছিলাম আমরা অমিত দার সাথে এবং শাওলির সাথে, এখানেই শেষ করব। তবে আবার যেতে যেতে একটি কথাই বলবো যে 21-এর এই বার্তা শুধু 21 হিসেবেই থাকবে না, 21-এর বার্তা এবং অমর 21 জিনিসটা কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আমাদের পৌঁছে দিতে হবে। তাহলেই এই 21শে ফেব্রুয়ারির যে সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।